চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে, কালো মুখশ্রীতে লাল চোখ মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর দেখাচ্ছে। কপালের রগ ফুলে উঠেছে ফয়সালের, থরথর করে কাঁপছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মাটিতে, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। অস্ফুট সুরে বলে ওঠে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কোনো শক্তি না, মৃত্যু ছাড়া কেউ না। আর আমার মৃত্যু হলে আমি তোমাকে রেখে যাব না। তুমি আমার, শুধুই আমার। পুরো পৃথিবী ভম্ম করে দেব আমি, সবাইকে খুন করে দেব, রক্ত স্থানে মেতে উঠব যদি তুমি আমার না হও। বলেই হাসলো ফয়সাল। মাওয়া কাঁদছে। সোহেল মাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মাওয়া সাহস করে বলে ওঠে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি পাপ্পা, বিশ্বাস করো আমি চাইনি। তুমি ওকে ভালোবাসো? গম্ভীর কণ্ঠ সোহেলের। মাওয়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল সোহেলের দিকে। মাওয়ার মুখ, মাওয়ার দৃষ্টিতে সোহেলকে কঠোর হতে বাধ্য করলো। সোহেল বুঝতে পারলো তার মেয়ের চোখের ভাষা। রিমন, আমি মাওয়ার বিয়ে ঠিক করেছি। মাহা মাওয়ার বিয়ে একসাথে হবে, আর সেটা আমার পছন্দের পাত্রের সাথে। আমি আমার কথার খেলাপথ করি না, আশা করি সবাই জানিস। বলেই মাওয়ার দিকে ফিরে তাকালো। তোমার বার্থডে আজ, আমি কিছু চাইবো, দিবে আমাকে? মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো মাওয়া। আমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি চাই তুমি রিয়াদ সালেহিনকে বিয়ে করো। মাওয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সোহেলের দিকে। আমার বিশ্বাস, আমার মেয়ে আমার চাওয়া অপূর্ণ রাখবে না। কান্না দমিয়ে মাথা নিচু করলো মাওয়া। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। কাকে বেছে নেবে মাওয়া, নিজের বাবা নাকি নিজের শান্তি? মাওয়াকে চুপ থাকতে দেখে সোহেল চলে গেল। মাওয়া সোহেলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। একজনকে ভালোবেসে অন্যজনের সাথে কি করে সংসার করবে মাওয়া? উঠতে বসতে যেখানে ফয়সালকে কল্পনা করে, সেই স্থানে অন্য কাউকে কি করে মেনে নেবে? ফয়সালের অভাব আজীবন পোড়াবে মাওয়াকে। কিন্তু নিজের বাবার ইচ্ছে পূরণ করতেই হবে। মাওয়া আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, মনে মনে আওড়াতে থাকে, আমি তোমার ইচ্ছা পূরণ করব বাবা, আমি তোমাকে কষ্ট দেব না। ভুলে যাব, সব ভুলে যাব। আমি ভুলে যাব যে ফয়সাল মাহবুব নামে কেউ একজনকে আমি। দুহাতে মুখ চেপে ধরে মাওয়া। কান্না আটকানো সম্ভব না। কিভাবে লুকাবে এত কষ্ট? এত কষ্টের সম্মুখীন কেন হতে হলো? কিভাবে থাকবে তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে? রুম অন্ধকার। রুমের এক কোণে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে মাওয়া। কিছুতেই কান্না থামছে না। মাহা রুমে প্রবেশ করতেই অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে দিল। মাওয়া তাড়াতাড়ি চোখ মুছে নিল। মাওয়ার সামনে গিয়ে বসে পড়লো মাহা। না চাইতেও মুখে জোর করে হাসির রেখা টেনে নিল মাওয়া। কাঁদছিস? না, কাঁদছি না। আজ আমাদের জন্মদিন। আজকের দিনে কে কাঁদে বলো তো? নিজের প্রতিচ্ছবির সাথে মিথ্যে বলছিস? যে আয়না তোর সবকিছুতে অভ্যস্ত, তার থেকে লুকাতে পারবি? সাধারণ আয়নাতে যেটা দেখাবি সেটাই ভেসে উঠবে, কিন্তু মাহা নামক আয়নাতে তোর লুকিয়ে রাখা তথ্য বের হয়ে আসবে। দামা চাপা দেওয়া কষ্টগুলো মিথ্যে কেন বলছিস? মাওয়া জাপটে মাহাকে জড়িয়ে ধরে। আমি ওনাকে ছেড়ে থাকতে পারবো না বনু। আমার সব কিছুই এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। আমি কি করব? কাঁদছে মাওয়া। মাওয়ার কান্না সইতে না পেরে মাহাও কাঁদছে। মাওয়াকে নিজের থেকে আলাদা করে নিজ হাতে মাওয়ার চোখ মুছে দিয়ে বলে, তুই পালিয়ে যা। হ্যাঁ, তুই পালিয়ে যা, এদিকটা আমি সামলে নেব। না, আমি কোথাও যাব না। আমার পাপা এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে, আমি দিব। আমার পাপার ইচ্ছা পূরণ করব আমি। মরে যাবি তুই। এতক্ষণে টের পেলি? মরে তো কবেই গেছি। তাচ্ছিলের হাসি হেসে বলল মাওয়া। মাহার দু চোখের জল যেন বাঁধ মানছে না। মাওয়ার ভেতরে থাকা কষ্ট বেরিয়ে আসছে মাহার চোখ দিয়ে। কিভাবে থাকবে তার বোন নিজের প্রিয় মানুষটিকে ছেড়ে? কেন এমন হলো? পাপা কেন এমন করলো? অপছন্দের কারণ কি? মায়ার ছবির সামনে দাঁড়িয়ে আছে সোহেল। আজ বহু বছর পর সোহেলের চোখে পানি। না, গাল বেয়ে গড়িয়ে পড়ছে না। সোহেল পড়তে দিচ্ছে না, তবে চোখ ভর্তি পানি। পলক ফেললেই হয়তো গাল স্পর্শ করবে। চোখের কোণা লাল হয়ে আছে সোহেলের। মায়ার চেহারার দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল সোহেল। চোখের জল মাটিতে পড়ল। সোহেল মাথা তুলে তাকালো মায়ার ছবির দিকে।
আজ। থামলো সোহেল, গলা ধরে আসছে, কঠিন ঠোক গিলে বলতে শুরু করলো, আজ এই দিনে আমি তোমাকে হারিয়েছিলাম। আমার জন্যই আজ তুমি আমার সাথে নেই, আমার কারণেই। হ্যাঁ, আমার কারণেই 20টা বছর আমি প্রতি রাতে মরেছি, সকাল হতেই জীবিত হয়েছি। আমার বাইরের মানুষটা ভেতরের প্রাণহীন মৃত একটি লাশকে ঢেকে রেখেছে। কেউ বুঝতে চায়নি, কেউ না, যে কিভাবে আমি একদিকে হাসি মুখে কেক কাটি আর অন্যদিকে তোমারই মৃত্যুর সুখ পালন করি। আমি আমার মেয়েদের বলিনি যে তুমি ওদের জন্মদিনের দিনই চলে গেছো। যদি ওরা মন খারাপ করে, ওদের সামান্য মন খারাপ আমি সহ্য করতে পারি না মায়া, আমি সহ্য করতে পারি না। কিন্তু আজ যেই আমি তাদের কাছে তাদের মায়ের মৃত্যুর দিন আড়াল করে গেছি, সেই আমি আজ আমার একজন মেয়েকে কাঁদালাম। আমার মেয়ের জন্মদিনের দিন মন খারাপের কারণ হয়ে দাঁড়ালাম আমি। মায়া, মায়া, আমি চাই না, বিশ্বাস করো, একই ইতিহাস বারবার পুনরাবৃত্তি হোক। আমি চাই না। আমার মেয়ে পছন্দ করলো এমন একজনকে যার রাগের কাছে হেরে যায় মানুষের প্রাণ, যার রাগ মানুষের প্রাণ কেড়ে নেয়। অনেক শত্রু, অনেক শত্রু, অনেক। যেই ছেলে নিজের বাবার সমাধি নিজেরই বাড়িতে করে, সেই ছেলে সাধারণ না, মারাত্মক। অথচ সেই মারাত্মক ছেলেটির জন্যই আমি আমার মেয়ের চোখে অডেল ভালোবাসা দেখেছি। আমি ঠিক করেছি কিনা জানি না, তবে আমি আমার মেয়েকে হারাতে চাই না। ওদের গায়ে সামান্য আঁচড় আমি সহ্য করব না, কিছুতেই না, কিছুতেই না। চোয়াল শক্ত হয়ে আসে সোহেলের। সোহেলের চোখের লাল রং গাঢ় হতে থাকে, হাতের মুঠো শক্ত করে বলে, আমার মেয়ের আশেপাশে এমন কাউকে আমি ঘেঁষতে দেব না যার কারণে আমার মেয়ের ক্ষতি হবে। স্নেহা চোখ মুছে ফিরতেই রিমনকে সামনে দেখে ভরকে গেল। আপনি এখানে? কাঁদছিলে? না। অন্যদিকে তাকিয়ে বলে স্নেহা, মায়ের কথা মনে পড়ছে? স্নেহা রিমনের দিকে তাকালো, চোখ জোড়ায় আবারও নোনা জলে ভিড়। নাকের ডগা লাল হয়ে এসেছে স্নেহার। কিছু বলার আগেই রিমন শক্ত করে জড়িয়ে ধরে। চুপ, হুশ, মেরে দেখে নেবে, কেঁদো না। মায়া। ডুকরে কেঁদে ওঠে স্নেহা। রিমন আরো শক্ত করে চেপে ধরে স্নেহাকে। স্নেহা কাঁদছে। এই দিন সবাইকেই কাঁদায়। আড়ালে রিমন স্নেহাকে আলাদা করে দুহাতে মুছে দেয় চোখের পানি, তারপর কপালে চুমু দিয়ে বলে, কাঁদলে মায়া কষ্ট পাবে। তোমার মেয়েরা দেখে নিলে কি হবে জানো? কেঁদো না, নিচে অনেক গেস্ট এসেছে, এইভাবে কাঁদলে সবাই বুঝে যাবে। চোখ মুখের কি হাল করেছ? বলে স্নেহার চোখের পাতায় চুমু দিল রিমন। স্নেহা ভ্রু কুঁচকে রিমনকে দূরে সরিয়ে দেয়। বারবার কি চুমু দিচ্ছেন? দূরে সরে থেকে বলুন। রিমন ভ্রু কুঁচকালো। কেন দূরে কেন? বিয়ে হয়েছে 21 বছর আর এখনো সরুন সরুন। আপনার বয়স কত? এই হবে 50তম। লজ্জা লাগে না এ বয়সে এসব করছেন? মেয়েরা কত বড় হয়েছে আর আপনি এসেছেন আমাকে সান্ত্বনা দেওয়ার বাহানায় এসব করতে? বয়স তো বাড়লো, তা মানলাম, কিন্তু বউটা তো মাশাআল্লাহ দিন দিন উন্নতি হচ্ছে, যা রূপ। বলে স্নেহার গাল স্পর্শ করতেই স্নেহা হাত সরিয়ে দেয়। আবার রিমন দীর্ঘ শ্বাস ছাড়লো। কিছু বলার আগে স্নেহা বলল, নিচে আসুন, সবাই চলে এসেছে, এখানে বসে থাকবেন না, আমি মেয়েদের ডেকে নিয়ে আসছি। বলে স্নেহা রুম ছাড়লো। রিমন স্নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু নেই তোমার, তারপরও কত খুশি তুমি। তোমার মতো কেউ হয় না স্নেহা। মায়া থাকলে কত ভালো হতো, মায়া মিস করলে সব। বলে স্মিত হাসি হাসলো রিমন। মাওয়ার রুম খালি, রুমে কেউ নেই। সোহেল রুমে এসে স্তব্ধ। কোথায় গেল তার আদরের মেয়েরা? রুম এলোমেলো। সোহেল কি করবে বুঝতে পারছে না। রিমন অনেক খুঁজছে কিন্তু কোথাও নেই। স্নেহা কাঁদছে। জন্মদিনের দিনই দুই মেয়ে কোথায় গেল? সোহেল ধপ করে বিছানায় বসে পড়ল। সোহেলের নিঃশ্বাস ঘন হয়ে আসে, এলোমেলো লাগছে সোহেলের। রিমন তাড়াতাড়ি ইনহেলার এগিয়ে দেয়। সোহেল ইনহেলার নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বেরিয়ে পড়ে সোহেল। রিমনও সোহেলের পিছনে পিছনে যায়। সোহেলের রাগ, অসুস্থ শরীর সব মিলিয়ে রিমন ভয় পেয়ে যায়।
তুই যাবি না? এটাই শেষ তো? উঠে দাঁড়িয়ে বলে শাকিল। না, যাব না। সোফায় হেলান দিয়ে মাথায় এলিয়ে দেয় ফয়সাল। বিগত 2 ঘন্টা ধরে শাকিল ফয়সালের পিছু পিছু ঘুরছে আহমদ ম্যানশনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফয়সাল কিছুতেই মানছে না। মাহা আর শাকিল প্ল্যান করেছে পার্টিতে সোহেলকে মানিয়ে নেবে, কিন্তু ফয়সাল তো রাজি হচ্ছে না। অন্যদিকে মাহাও ফোন রিসিভ করছে না। শাকিল পড়েছে বিপাকে। ফয়সালকে না নিয়ে সে কোথাও যাবে না। ফয়সালের সামনে বসে শান্ত শীতল কণ্ঠে বলল, আঙ্কেলকে আমি ম্যানেজ করে নিব, তুই কেন এমন করছিস? মা অপেক্ষা করছে হয়তো, চল না ভাই, লেট হয়ে যাচ্ছে। আমি যাব না। আমি গেলে ওর বার্থডে নষ্ট হয়ে যাবে। ওর বাবা আমাকে ওখানে আশা করে না। আমি চাই না ওর আনন্দ নষ্ট হোক। তুই কেন বুঝছিস না? আজকে যা হলো, মা এমনিতেই ভালো নেই। তাচ্ছিল্যের সুরে হাসলো ফয়সাল। কই, একবারও তো ফোন করলো না, একবারও তো ডাকলো না। কিসের ভিত্তিতে যাব আমি? এতটা বেহায়া নয় আমি। ভালোবাসতে একটু বেহায়া না হলে চলে না। ভালোবাসার জন্য ফয়সাল মাহবুব না হয় একটু বেহাই হলো, আর তাতে খুব একটা ক্ষতি হবে না বল। শাকিলের দিকে তাকিয়ে আছে ফয়সাল। হাতে থাকা ফোনের দিকে একবার তাকালো। মামা একবারও ফোন করেনি। সেই সকালে যাওয়ার পর ফয়সাল শুধু মামার ফোনের অপেক্ষা করছে, কিন্তু মামা। নিজেকে সামলে কঠোরভাবে বলে উঠল ফয়সাল। কার জন্য বেহায়া হব? যে আমার দিকে একবারও তাকায়নি তার জন্য? ফয়সাল উঠে দাঁড়িয়ে যায়, দুহাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়ে থাকে। শাকিল কিছু বলার আগেই সোহেলের আওয়াজ শুনে পেছনে তাকালো। সোহেল লম্বা পা ফেলে এগিয়ে এসে ফয়সালের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় শাকিল আর ফয়সাল অবাক হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো ফয়সাল। তুমি এতটা নিচে নামতে পারো ভাবতে আমি অবাক হচ্ছি। যতটা ভেবেছিলাম তার চেয়েও জঘন্য তুমি। স্যার, এসব কি বলছেন? ফয়সাল কি করেছে? শাকিল কিছুই বুঝতে পারছে না। সোহেল শাকিলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। তুমি এর বন্ধু, জানলে আমি তোমাকে কখনোই মেনে নিতাম না। স্যার, কি হয়েছে বলবেন তো? ফয়সালের দিকে এক পা এগিয়ে যায় সোহেল। আমার মেয়েরা কোথায়? ফয়সাল ভ্রু কুঁচকে তাকালো। মানে জানো না আমার মেয়েরা কোথায়? আপনি কি বলছেন? আমি সত্যি জানি না স্যার, কি হয়েছে? ফয়সাল বুঝতে পারছে না সোহেল কি বলছে। আমার মেয়েরা কোথাও নেই, তুমি ওদের আটকে রেখেছো। আই এম শিওর। ভালোই ভালোই আমার মেয়েদের ফিরিয়ে দাও, নইলে। মেয়েরা কোথাও নেই। ফয়সালের মাথায় রক্ত চড়ে গেল। সোফায় বসে পড়ে ফয়সাল, দুহাতে মাথা চেপে ধরে অস্ফুট স্বরে বলে ওঠে, মাওয়া। শাকিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। স্যার, আমরা একসাথে ছিলাম, ফয়সাল কিচ্ছু করেনি, কিন্তু ওরা কোথায় গেল? আমি এত কিছু জানি না। আমি শুধু জানি আমার মেয়েদের ও সরিয়েছে, কারণ ওর সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। আপনার ভুল হচ্ছে, আমি দেখছি, দাঁড়ান। শাকিল পুরো জেলার থানায় জানিয়ে দে, ফোর্স বের করতে বলে। মাওয়ার ছবি সবাইকে পাঠিয়ে দে। যে করেই হোক দুজনকে চাই, তাও অক্ষত অবস্থায়। 24 ঘন্টার ভিতরে ওদের দুজনকে খুঁজে বের করুন ফার্স্ট। শাকিলের আদেশে পুলিশ ফোর্স ছড়িয়ে পড়ে পুরো জেলায়। রাতের অন্ধকার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফয়সাল উঠে দাঁড়ায়। জানি না কতটা ভালো আপনি আপনার মেয়েকে বাসেন, তবে আমি যতটা বাসি তার পরিমাণও আপনি জানেন না। আপনার মেয়ে আমার জান, ফয়সাল মাহবুব আমি। এটাই তো ভয়। সোহেল ফয়সালের কলার চেপে ধরে। রাগের মাথায় কি করছে কিছুই বুঝতে পারছে না সোহেল। আমার মেয়ের যদি কিছু হয়, তোমাকে আমি জ্যান্ত দাফন করে দেব। আমাকে তুমি খুব কম চেনো। ফয়সাল মাহবুব বেঁচে থাকতে যে মাওয়া আহমাদের দিকে হাত বাড়িয়েছে, তার পরিণতি আসলেই ভয়ঙ্কর হবে। আপনি এতদিন শুনেছেন আমি ভয়ঙ্কর, এইবার দেখবেন তার রক্তে যদি আমি গোসল না করেছি, আমার নামও ফয়সাল মাহবুব না। বলেই ফয়সাল বেরিয়ে গেল। সোহেল তাকিয়ে রইল। ফয়সাল যদি মাওয়াকে না সরায়, তবে কে করলো এত বড় দুঃসাহস? কার পাকা ধানে মই দিল সোহেলের আদরের মেয়েরা? সোহেলের মাথা কাজ করছে না। এই রাতে কোথায় খুঁজবে তার কলিজার টুকরোদের? আজ জন্মদিনের দিনই কেন এমন হলো? কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে দুজন?
সোহেল বসে পড়ে আর ভাবতে পারছে না, চোখ বন্ধ করে আলতোভাবে উচ্চারণ করে, কোথায় আমার মেয়েরা? অন্ধকার রুমে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে মাওয়া। জ্ঞান ফিরতেই ঘুটঘুটে অন্ধকার দেখে মাওয়া ভয় পেয়ে গেল। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। ভয়ার্ত কণ্ঠে মৃদু চিৎকারে ডাকতে থাকে মাওয়া। কেউ আছেন? প্লিজ আমার বাঁধন খুলে দিন। আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? প্লিজ হেল্প মি। আমার অন্ধকারে কষ্ট হচ্ছে। প্লিজ আমার হাতের বাঁধন খুলে দিন। মাওয়া কাঁদতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকালো মাওয়া। একটি পুরুষের অবয়ব ধীর পায়ে এগিয়ে আসছে মাওয়ার দিকে। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। লাইট জ্বালিয়ে দিতেই মাওয়া দেখলো একটি বেডরুম, বিছানা ফুল দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে কারো বাসরের আয়োজন করা হয়েছে। রুমের চারপাশ দেখে সামনে তাকাতেই মাওয়া বড়সড় একটা ধাক্কা খেলো। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ না, রিজভি। রিজভিকে দেখে মাওয়ার কলিজা কেঁপে উঠল। কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কোল্ডিয়ার, এত হাইপার হওয়ার কিছুই নেই। বলেই মাওয়ার সামনে এসে পড়লো রিজভি। মাওয়া প্রাণপণে ছোটার চেষ্টা করছে, কিন্তু হাত বাঁধা থাকায় মাওয়া কিছুতেই পারছে না। বাঁধন শক্ত হওয়ার কারণে শক্ত দড়ির কষাকষিতে মাওয়ার হাতের চামড়া চলে যেতে থাকে। এমন দস্তাদস্তি করছো কেন? শান্ত হও, আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু চাই তোমার জিনিস তুমি আমার দিয়ে দাও। কি জিনিস? আমার ভালোবাসা। প্রথম দেখায় তোমাকে ভালো লেগেছিল, তোমাকে আজীবন আমি নিজের কাছে রাখতে চাই। তবে হ্যাঁ, যদি তুমি চাও তাহলে ডিফারেন্টও হতে পারে। বলেই উঠে দাঁড়িয়ে গেল রিজভি। বেডের পাশে গিয়ে বেড দেখিয়ে বলল, এই যে দেখছো, এত আয়োজন সব তোমার জন্য। হ্যাঁ মাই, হ্যাঁ মাই সুইটহার্ট, তুমি চাইলে আমরা আগে বিয়ে করে নেব, তারপর আমরা বাসর করব। আর যদি না চাও তাহলে আরও একটা অপশন আছে, আগে বাসর তারপর বিয়ে। নাও চয়েস ইজ ইয়ার্স মাই ডার্লিং। শয়তানি হাসি হেসে বলল রিজভি। মাওয়ার ভেতরটা কেঁপে উঠল। কি বলছে এই লোক? ঘৃণায় মাওয়া মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। কঠোর গলায় বলল, প্রাণ থাকতে আমি আপনাকে বিয়ে করব না, কোনোদিনও না। আপনার মতো বাজে নোংরা লোকেরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। আরে আরে, আমি জানতাম এক কথা তুমি রাজি হবে না, তাই তো তোমার জন্য ওষুধ রেডি করেছি, যাতে তুমি নিজে বিয়ে করতে রাজি হয়ে যাও। রেজন রাজবি আমি, এত কাঁচা কাজ করি না বেবি। বলেই মাওয়ার সামনে এসে আবারও বসে পড়ল। আপনি যাই করুন না কেন, আপনাকে বিয়ে করার চেয়ে মৃত্যু বেছে নেওয়াটাই শ্রেয়। ছি, কতটা নোংরা মন মানসিকতা হলে আপনি এমন কাজ করতে পারেন? আজ আমার জন্মদিন ছিল আর আপনি আবার ভালোবাসিও বলেন? ভালোবাসা কি জানেন? যাকে ভালোবাসা যায় তাকে আঘাত করা যায় না। আর আপনি আমায় জানোয়ারের মতো বেঁধে রেখেছেন। আমার হাতে পায়ের কি হাল করেছেন দেখুন। তারপরেও ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করব? আমার পাপা যদি একবার জানতে পারে, আপনাকে জীবন্ত পুঁতে দেবে। উফ, কি সুন্দর মোটিভেশনের কথা বলো তুমি। শোনো, আমি চাই আমাদের বিয়েটা তোমাদের জন্মদিনই হোক, যাতে করে মেমোরেবল হয়ে থাকে। আফটার অল রেজন রেজবির বিয়ে বলে কথা। আর রইল বাকি বেঁধে রাখার কথা, একটু পরে খুলে দেবো যান, কারণ একটু পর আর এসব বাদাবাদি দরকার পড়বে না। তুমি নিজেই আমার কাছে ধরা দেবে, আমার এত চটপটি করতে হবে না। মাওয়ার দিকে ঝুঁকে বলে রিজভি। মাওয়া দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু রিজভি মাওয়ার দিকে এগিয়ে আসতেই মাওয়া মুখ ফিরিয়ে নেয়। রিজভি বাঁকা হেসে বলে, এসো একটা সারপ্রাইজ দেই। বিয়ের আগে কে কাকে দে বলো, আমি দিচ্ছি। দেখছো কত ভালো আমি হাজবেন্ড হিসেবে পারফেক্ট। বলেই উঠে দাঁড়িয়ে টিভি অন করলো আর মাওয়ার চেয়ার ধরে মাওয়াকে টিভির সামনে ঘুরিয়ে দিল। টিভির দিকে চোখ পড়তেই মাওয়ার দু চোখের পানি অঝোর ধারায় ঝরতে থাকে। মাওয়া ছটফট করতে থাকে, অস্ফুট স্বরে বলে, মাহা। টিভির পর্দায় ভাসছে মাহার মুখ। বেঁধে রাখা হয়েছে মাহাকে। মাহা ছটফট করছে। মাহার পা থেকে রক্ত ঝরছে। মাহার হাতে পায়ে দড়ি না, লোহার শিকল, যার কারণে মাহার হাত পা ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে। মাওয়া ছটফট করতে থাকে, কাঁদতে থাকে। রিজভি হেসে চেয়ার ঘুরিয়ে মাওয়াকে নিজের দিকে ফেরালো। ছেড়ে দেব, সব হবে, তবে আগে বিয়ে, না হলে এর চেয়েও করুণ পরিণত হবে ডার্লিং। আমি নিজেও চাই না আমার একমাত্র বউয়ের মতো দেখতে সুন্দরী শালিকাকে এত কষ্ট দিতে, কিন্তু কি করব, সবটা যে
তোমার হাতে। তোমার একটা সিদ্ধান্তের উপর সব নির্ভর করছে। তুমি না চাইলেও আমি যে এমন যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো না বেবি। নাও ডিসিশন ইজ ইয়ার্স। বিয়ে বাসর, আদারওয়াইজ নিজের যমজ বোনের মৃত্যু। রিজভি বলে থামতেই মাওয়া চিৎকার দিয়ে ওঠে। না না প্লিজ, ওকে কিছু করবেন না, এমন কিছু আমি চাই না, প্লিজ। কাঁদতে কাঁদতে বলে মাওয়া। তাহলে চুজ করো। মাওয়া কাঁদছে, পেছনে ফিরে টিভির দিকে একবার তাকায়, চোখ বন্ধ করতেই ফয়সালের মুখ ভেসে ওঠে। ডুকরে কেঁদে ওঠে মাওয়া। আই এম সরি বলেই রিজভির দিকে তাকালো। আমি বিয়ে করব, আমার বোনকে ছেড়ে দিন প্লিজ। আপনি যা বলবেন আমি তা করব, আমার বোনের যেন কিচ্ছু না হয়। ওয়াও, গ্রেট চয়েস। কি যে করো না তুমি, আরো আগে বললে এসব কিছু হতো না। মাওয়ার সামনে বসে মাওয়ার হাতের বাঁধন খুলতে খুলতে বলে রিজভি। মাওয়া কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। হাতের বাঁধন খুলে সোজা হয়ে দাঁড়াতেই মাওয়া উঠে দাঁড়িয়ে যায়। আমি আমার বোনের কাছে যাব প্লিজ। নো, এতটা বোকা আমি নই, আগে বিয়ে তারপর। কিন্তু আপনি ওর বাঁধন খুলে দিন প্লিজ। সব হবে, আগে বিয়ে তো করে নাও। বলেই আলমারি খুলে বিয়ের লেহেঙ্গা জুয়েলারি সব নিয়ে সোফায় রেখে দিল। পাড়াল থেকে লোক আসবে তোমাকে সাজাতে, চুপচাপ লক্ষ্মী বউর মতো সাজবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, যে তোমাকে দেখবে তার নাম রেজন রেজভি। আমার পছন্দ মতো না হলে কিন্তু। না না না, আমি কোনো ঝামেলা করব না। দরকার বলেই হেসে বেরিয়ে গেল রিজভি। মামা ধপ করে ফ্লোরে বসে পড়ে। পাপা কোথায় তুমি? আমি বিয়ে করতে চাই না পাপা, এখান থেকে নিয়ে যাও পাপা, আমার খুব কষ্ট হচ্ছে। আচমকা ব্রেক কষে সোহেল ঘামতে থাকে হঠাৎ করে। রিমন পানির বোতল এগিয়ে দেয়। কি হলো, তুই ঠিক আছিস? রিমন, আমার মেয়েরা ভালো নেই। আমার কেন জানি মনে হচ্ছে আমার মেয়েরা ভালো নেই। রিমন, আমার মেয়েরা ভালো নেই। কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে আমি কিচ্ছু জানি না। আমার অস্বস্তি হচ্ছে, যেমনটা আজ থেকে 20 বছর আগে হয়েছিল আজকের দিনেই। থামলো সোহেল, চোখ জোড়া বন্ধ করে নিল। কিছুতেই ভাবতে পারছে না, এই একটা দিন সোহেলের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, যার ঘাটতি সোহেল কোনোদিনও মেটাতে পারবে না। রিজভি মাহার সামনে গিয়ে দাঁড়াতেই মাহা বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করে। একবার আমার হাতের বাঁধন খুলে দে, সাহস থাকলে, তারপর বুঝবি কত বড় ভুল করেছিস। কি তেজ, কি চাস, দেখতে এক হলেও দুজন আলাদা, দুটি মানুষ কি অদ্ভুত। তা শালিকা রানী, একটু পরেই আপনার বোনের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আর কত বেয়াদবি করবেন বল, এবার তো একটু সম্মান দিন। মাহার মুখোমুখি দাঁড়িয়ে বলে রিজভি। ছি, তোর মতো লোক কি আমার বোন জীবন নিয়েও বিয়ে করবে না। তুই আমার বোনের জুতো মুছার যোগ্যতা রাখিস না, আমার বিয়ে। মাহার কথা শুনে রিজভির রাগ হলো। মাহার গাল চেপে ধরে অনেকটা কাছে চলে যায় রিজভি। বিয়েতে হবে, আর সেটাও আজকে। বিয়েটা হোক, খালি তারপর আমি কি করি শুধু দেখবে। তোমার এই তেজ আমি যদি না কমিয়েছি, আমার নাম রেজন রেজভি না। রিজভি অনেকটা কাছে থাকায় মাহার শরীরের স্মেল নাকে এসে লাগে। চোখ বন্ধ করে মাহার চুলে মুখ ডুবিয়ে দেয় রিজভি। ওয়াও, কি সুইট স্মেল, কি পারফিউম ইউজ করো শালি সাহেবা। মাহার হাত বাঁধা থাকায় মাহা কিছুই করতে পারছে না। মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় মাহা। রিজভি মাহার চুলে আবারও মুখ ডুবিয়ে দেয়। ইস, ইচ্ছে তো করছে খেয়ে ফেলি, কিন্তু আগে বিয়ে করব, তারপর আপাতত নেশা আমার তোমার বোনের দিকে। না জানি এই রূপের গভীরে আর কি কি আছে। বলেই দূরে সরে দাঁড়ালো রিজভি। আমার বোন তোর মতো কাউকে কখনোই বিয়ে করবে না। রাইট। বলেই ফোন বের করে মাহার সামনে ধরে। বউ সাজে মাওয়াকে দেখে মাহা আঁতকে উঠল। মাওয়া, আমার বোনকে কি বলেছিস যে ও বিয়ে করতে রাজি হয়ে গেল? রাগী স্বরে বলে মাহা। ইটস সিক্রেট। বলেই হাসলো রিজভি। ফয়সাল খোলা ময়দানে বসে আছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরতেই ফয়সালের চোখ জোড়া লাল হয়ে এলো, কপালে রগ ফুলে উঠল। হাতের মুঠো শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে, ফয়সাল মাহবুব মরে যায়নি, এখনো বেঁচে আছে। বলেই ফোন রেখে দিল। লম্বা পা ফেলে গাড়িতে গিয়ে বসে ফয়সাল। লাল রঙের লেহেঙ্গা পরে বসে আছে মাওয়া। গা ভর্তি গহনা, ভারী মেকআপ। আয়নার দিকে এক পলকে তাকিয়ে আছে। হাত দিয়ে মুখ স্পর্শ করে মাওয়া, চোখে পানি টলমল করছে। কারোর জন্য শাস্তি চেয়েছিলাম,
আর কার জন্য সাজলাম? আমি তো চাইনি আমার এই সাজ যাকে দেখাতে চেয়েছিলাম সে কখনো দেখবে না। কার ঘরের ঘরণী হয়ে যাচ্ছি আমি। চোখ থেকে পানি পড়ার আগেই মামা মাথা নিচু করে নেয়। চোখের পানি টুপ করে ফ্লোরে পড়ে যায়। নিজের কান্না দমিয়ে রাখতে পারছে না মাওয়া। ভেতরের হাহাকার বিষিয়ে তুলছে মন মস্তিষ্ক। কোথায় তার প্রাণের প্রিয়তম? ধপাস করে দরজা খোলার শব্দ শুনে চমকে আয়নার দিকে তাকালো মাওয়া। আয়নায় ফয়সালকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চোখের পলক পেছনে ফেরে মাওয়া। ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয় ফয়সাল। তাকিয়ে রয়েছে মাওয়ার দিকে, পলক যেন পড়ছেই না। মাওয়া ফোপাতে থাকে, নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না দমাতে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কান্নার শব্দ না হলেও হিসকির শব্দ হচ্ছে, যা ফয়সালের কান অবধি পৌঁছে যাচ্ছে। ধীর পায়ে এগিয়ে এসে মাওয়ার সামনে দাঁড়ালো ফয়সাল। মাওয়াকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো ফয়সাল। মাওয়া অতি কষ্টে অস্ফুট স্বরে বলে ওঠে, ফয়সাল। ডাক শুনে মাওয়ার দিকে তাকায় ফয়সাল। ফয়সালের লাল চোখ পানিতে চিকচিক করছে। গম্ভীর কণ্ঠে বলে, সুন্দর লাগছে। মাওয়া দুপাশে মাথা নেড়ে কাঁদতে থাকে। ফয়সাল তাচ্ছিল্যের সুরে হাসলো। আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজলো। তারপর মাওয়ার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। মাওয়া হতবিহ্বল ভাবে তাকিয়ে রইল। ফয়সাল কি করছে কিছুই বুঝতে পারছে না মাওয়া। ওয়াশরুমে গিয়ে মাওয়াকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দেয় ফয়সাল। মাওয়া অবাক হয়ে যায়। সরে যেতে চাইলে ফয়সাল বাধা দিল। ঝর্ণার পানিতে মাওয়ার মেকআপ ধুয়ে গেল। ফয়সাল প্রাপ্তির হাসি হেসে বলল, আমি ছাড়া কেউ দেখবে না এই সাজ, আমি দেখতে দেবই না। বলে আবারও হাসলো ফয়সাল। মাওয়া তাকিয়ে রইল ফয়সালের দিকে। মেকআপ ধুয়ে যেতেই ফয়সাল মাওয়াকে রুমে নিয়ে এসে মাথার ঘোমটা সরিয়ে দেয়। পাশে বসে গায়ের সব গহনা খুলে ফেলে। মাওয়া ভিজে চুপসে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলে গেছে। নাকের ডগা লাল হয়ে গেছে। পকেট থেকে রুমাল বের করে মাওয়ার মুখ মুছতে মুছতে ফয়সাল বলে, তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? মাওয়া দুপাশে নাবোধক মাথা নাড়ালো। ফয়সাল আবারও বলে ওঠে, কেঁদে কি অবস্থা করেছ? 10 কেজি ওজনের হয়েছে চেহারাটা। ফয়সালের কোনো চিন্তাই যেন নেই। সে মাওয়ার মাথা মুছতে মুছতে অনায়াসে কথাগুলো বলে। মাওয়া হুট করেই চাপটে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ফয়সাল কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর মাওয়াকে এক হাতে জড়িয়ে ধরে। মাওয়াকে নিজের থেকে সরিয়ে ফয়সাল বলে, আপনার বাবা এমনিতে আমাকে কম অপছন্দ করে না, তার উপর যদি জানে আমি তার মেয়ের সাথে একা রুমে এসব করেছি তাহলে আমাকে কবর দিয়ে দিবে। অশ্রুসিক্ত নয়নে ফয়সালের দিকে তাকিয়ে রইল মাওয়া। হুট করে রিজভির কথা মনে পড়ে। তারপর মাওয়া আঁতকে ওঠে, বলে, আপনি যে এখানে এসেছেন এই অসভ্য লোকটাকে দেখেননি? ছি, নিজের উর্বিকে কেউ অসভ্য বলে? ফয়সালের কণ্ঠে রসিকতা। আপনি কি বলেছেন উনি জানতে পারলে? এত মিস করছো? বাহ, ভালোই। আমি কি ডাকবো তাকে? না না, আমি বলছিলাম যে। শ্শ্, মাওয়ার মুখে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দেয় ফয়সাল। হালকা হেসে বলে, চলো, তোমার বাবা চিন্তা করবে। বলেই ফয়সাল মাওয়ার হাত ধরে নিচে নেমে আসে। নিচে নামতেই মাহাকে দেখে মাওয়া ছুটে গিয়ে মাহাকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস? কষ্ট হচ্ছে না তো? মাহা নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, আমি ঠিক আছি, কিন্তু তুই বিয়ের সাজ সেজে নিলি? বিয়ের এত শখ বললেই পারতি। ভ্রু কুঁচকে বলে মাহা। মাহার হাতে ব্যান্ডেজ, গালে আঙ্গুলের ছাপ বসে আছে। মাওয়া হাত বুলিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে? না, হয়নি মা, এ মাদামি। কান্না ভেজা কণ্ঠে হাসতে বাধ্য হলো মাওয়া। ব্যান্ডেজে হাত বুলিয়ে ফয়সালের দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস। মাওয়া জানে ফয়সালি মাহাকে ব্যান্ডেজ করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো ফয়সাল। মাহা দুজনকে দেখে বলে, আমি গাড়িতে যাই, আপনারা আসুন। বলে মাহা চলে যায়। মাওয়া ফয়সালের সামনে গিয়ে দাঁড়ায়। এতদিক সামলে নিলেন কিভাবে? ফয়সাল একটু এগিয়ে মাওয়ার সামনে দাঁড়ালো। যখন আঘাত আমার জানে লাগে তখন বাকি সব জিরো। আমি জান। ফয়সাল তাকালো, তারপর বলল, মিস্টার আহমদ চিন্তা করছেন, যাওয়া যাক। বলেই ফয়সাল বেরিয়ে পড়ল। মামা এক হাতে চোখের পানি মুছে বেরিয়ে পড়ে। ড্রয়িং রুমে পায়চারি করছে সোহেল।
পায়ের শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলো ফয়সাল পাশেই তার দুই মেয়ে। মেয়েদের দেখে সোহেলের যেন প্রাণ ফিরে এলো। দুই মেয়েকে বুকের সাথে চেপে ধরে কেঁদে দেয় সোহেল। দুই মেয়েকে চুমুতে ভরিয়ে দেয়। ফয়সাল আস্তে ধীরে পিছিয়ে যায় আর লম্বা পা ফেলে বেরিয়ে যায়। সবাই মাহা মাওয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এসব কি করে হলো? পাপা, আমরা ঠিক আছি, তুমি চিন্তা করো না। মাহা মাওয়ার সব বলার পর সোহেল বিষয় নিয়ে জিজ্ঞেস করে, রিজভি কোথায় এখন? জানি না বাবা, উনি বলে ফয়সালের দিকে তাকাতেই দেখলো ফয়সাল নেই। মাওয়া চারপাশে খুঁজেও ফয়সালকে পেল না। সোহেল নিজেও ফয়সালকে না দেখে একটু অবাক হলো। চলে গেল কেন ফয়সাল? মাওয়ার দিকে একবার তাকিয়ে সোহেল বলে, স্নেহা, অনেক দেরি হয়ে গেছে, ওদের খাইয়ে দে, তোমরা রুমে যাও। স্নেহা মেয়েদের রুমে দিয়ে আসে। খাইয়ে দিয়ে দুজনকেই শুইয়ে দিয়ে বেরিয়ে আসে। মাহা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। শাকিলকে জানিয়ে দেয় সবটা। শাকিল স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাত বেশি হওয়ায় আর দেখা করতে গেল না, একেবারে সকালে যাবে। রাত 2টা, ছাদে দাঁড়িয়ে আছে ফয়সাল। একের পর এক সিগারেট খেতে থাকে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, স্মোক করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গম্ভীর কণ্ঠ শুনে ফয়সাল পেছনে ফিরে দেখলো সোহেল দাঁড়িয়ে। হাতের সিগারেট ফেলে দিল। সোহেল এগিয়ে এসে সামনে দাঁড়ায়। থ্যাঙ্কস। ফয়সাল একবার তাকিয়ে বলে, এত রাতে সামান্য থ্যাঙ্কস বলতে এসেছেন? না, আমি সামান্য অদ্ভুত। সামান্য না, অনেকটাই। যাই হোক, বসা যাক, বসে কথা বলি। সোহেলের মুখে বসার কথা শুনে ফয়সাল খানিকটা চমকালো। তারপর ড্রয়িং রুমে এসে বসে। একটা সত্যি কথা বলবে? মিথ্যে বলি না। হালকা হেসে বলল ফয়সাল। রিজভি কোথায়? ফয়সাল সোহেলের দিকে তাকিয়ে হাসলো। উঠে গিয়ে ল্যাপটপ অন করে খুলে সোহেলের দিকে ঘুরিয়ে দেয়। সোহেল ল্যাপটপের দিকে তাকাতেই আঁতকে উঠল। রিজভির চোখ থেকে রক্ত ঝরছে। চোখে আঘাতের ফলেই হয়তো। হাত দুটো পেছনে বাঁধা। চারপাশ আগুন জ্বলছে। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে চিৎকার করছে রিজভি। সোহেল অস্ফুট স্বরে বলে ওঠে, ও মাই গড। ফয়সালের দিকে তাকাতেই দেখলো ফয়সাল মন দিয়ে ফোনে কি যেন কি করছে। ফয়সালকে নিশ্চিন্তে বসে থাকতে দেখে সোহেল অবাক হলো। এই ছেলের মাঝেও এমন একজনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে যার কথা সোহেল স্মরণেও আনতে চায় না। আসলে মারাত্মক এই ছেলে, কিন্তু এর ভালোবাসাটা অনেক, যার কুল কেউ খুঁজে পাবে না। সোহেলকে তাকিয়ে থাকতে দেখে ফয়সাল ফোনের দিকে তাকিয়ে বলতে থাকে, ওটা অফ করুন, আপনার সহ্য হবে না, আর হলেও আমার প্রতি ঘৃণার পরিমাণ বেড়ে যাবে। ফয়সালের কথা শুনে সোহেল ল্যাপটপ অফ করে দিল আর বলল, এত ভালোবাসো? ফয়সাল একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। ফয়সালকে চুপ থাকতে দেখে সোহেল বলে উঠল, যদি আমি বাধা হয়ে দাঁড়াই? ফয়সাল ফোন রেখে উঠে দাঁড়িয়ে গেল। দুহাত পকেটে রেখে বলল, অনেক রাত হয়েছে, আপনার যাওয়া উচিত। নাইস টু মিট ইউ। সোহেল উঠে দাঁড়িয়ে যায়। তোমার বাবার সমাধি দেখতে চাই। ফয়সাল অবাক বিস্ময় নিয়ে তাকালো। কিছু না বলে হেঁটে গিয়ে একটি দরজার সামনে দাঁড়ালো। দরজা খুলে সোহেলের দিকে তাকাতেই সোহেল গিয়ে ভেতরে প্রবেশ করলো। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফয়সাল। চারপাশ দেখে সোহেল মৃদু হাসলো। চারপাশ দেখে ফয়সালকে বলল, আসছি, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। বলেই বেরিয়ে পড়ে সোহেল। দেয়াল ঘেঁষে বসে পড়ে ফয়সাল। ভেতরটা যন্ত্রণার হলেও দেখার কেউ নেই। রুম থেকে বেরিয়ে আসে ফয়সাল। আজ রাতটা কিছুতেই ভালো কাটবে না ফয়সালের। রোদের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় মাওয়ার। মাহা এখনো ঘুম। জানালার পর্দা সরিয়ে দিয়েছিল সোহেল। মিষ্টি হেসে মেয়ের পাশে গিয়ে বসে। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং বাবা। মলিন হাসি হাসে মাওয়া। ফ্রেশ হয়ে নিচে আসো, মাকেও নিয়ে আসো, সবাই অপেক্ষা করছে। আচ্ছা। ফ্রেশ হয়ে নিচে যায় দুবোন। ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই মাহা মাওয়া অবাক হয়ে যায়। বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে মুখে বিস্ময়। ডাইনিং টেবিলে বসে আছে ফয়সাল। স্নেহা খাবার তুলে দিচ্ছে, আর অন্য পাশে শাকিল। দুজন দুপাশে, স্নেহা মাঝখানে। ফয়সালের পাশে সোহেল, আর রিমনের পাশে শাকিল। সবাই হাসছে। সোহেলকে ফয়সালের পাশে দেখে মাওয়া আর মাহা রীতিমতো অবাক। কিভাবে সম্ভব? সোহেল নিজেও ফয়সালের পাতে খাবার তুলে দিচ্ছে। বিস্ময় ভরা দৃষ্টিতে মাহা মাওয়া একে অপরের দিকে তাকালো। স্নেহা ওদের দেখে একবার ডেকে আবারও নিজের কাজে মন দিল।
মাহা মাওয়া দুজনে ফিসফিস করে বলল, এক রাতে এত পরিবর্তন কিভাবে? আমিও তাই ভাবছি। বলেই ভ্রুকুসকে ওদের দিকে তাকালো মাহা। দুই বোন গিয়ে বসে পড়লো টেবিলে। স্নেহা খাবার দিতেই আস্তে আস্তে খাওয়া শুরু করলো। মাওয়া অনেকবার ফয়সালের দিকে তাকালো, কিন্তু ফয়সাল তো তাকাচ্ছেই না। রাগ হলো মাওয়ার। একরাশ রাগ নিয়ে টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেল। সবাই মামার দিকে তাকালো। আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ফয়সাল হালকা হেসে খাওয়ায় মনোযোগ দিল। সোহেল ফয়সালকে বলল, গুড নিউজ, দিয়ে এসো। ফয়সাল তাকালো, হালকা হেসে টেবিল ছেড়ে উঠে গেল। কি ভাবছেন জনগণ? কিভাবে এসব হলো? এক রাতে এত পরিবর্তন কিভাবে? চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ফ্ল্যাশব্যাক। সোহেলের গাড়ি বাড়ি দিয়ে প্রবেশ করতে দেখে রিমন হালকা অবাক হলো। এত রাতে কোথায় গেল সোহেল? সোহেল বাড়িতে প্রবেশ করতে রিমন প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে এত রাতে? কাজে। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায় সোহেল। এত রাতে? উঠে দাঁড়িয়ে বলে রিমন। সোহেল থমকে দাঁড়ালো, রিমনের দিকে তাকালো। রিমন এগিয়ে এসে বলে, যেখানে যাস দেখার বিষয় না, তুই কিছু বলার আছে আমার। বল। তোর মনে আছে তুই বলেছিলি এমন একজনের হাতে তুই তোর মেয়েদের তুলে দিবি যারা ওদের রক্ষা করবে। আজ ফয়সালকে দেখেছিস, শুধু মাওয়া না মাহাকেও ফিরে এনেছে। কেন জানিস? ভালোবাসে ও আমাদের মেয়েটাকে। হ্যাঁ আমি মানলাম তোর ভয়টা অন্যদিকে, তবে একটা কথা মাথায় রাখিস, দুনিয়াতে ভালো মানুষের টিকে থাকা বড়ই মুশকিল। অতীত ঘাটলে অনেক কিছুই পাবি। ফয়সাল কেন নিজের বাবার সমাধি নিজের বাড়িতে করেছে? ফয়সালের মা কোথায়? এসব নিয়ে ভাব, দেখবি তুই নিজেই ওকে পছন্দ করবি। এই দুনিয়ায় টিকে থাকতে হলে হয় একেবারে মরে যাও, আর না হয় মেরে দাও, কারণ অতি সাধু হয়ে কেউ টিকে থাকতে পারবে না। আমাদের মেয়ের জন্য ফয়সাল পারফেক্ট। বাকিটা তোর ইচ্ছে, ভেবে দেখ। যে বিয়ের আগে এমন হতে পারে, সে বিয়ের পর কতটা আগলে রাখবে। নাও চয়েস ইজ ইউর, সোহেল আহমেদ। কথাগুলো বলেই চলে গেল রিমন। সোহেল গভীর ভাবনায় ডুবে গেল। এদিক ওদিক পায়চারি করছে সোহেল। রিমনের বলা কথা কানে বাজছে। ফয়সালের দেখানো ভিডিও চোখের সামনে ভেসে উঠছে বারবার। ঘড়ির দিকে তাকাতেই দেখলো ভোর 5টা। রাতটা নির্ঘুম কেটে গেল সোহেলের। কবে যে পার হয়ে গেল টেরই পেল না। ফোন হাতে নিয়ে ফয়সালকে ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর ফয়সাল রিসিভ করে। প্রথমে সোহেলের নাম্বার দেখে একটু অবাক হলো ফয়সাল। এত সকালে কেন ফোন করলো? হ্যালো, কি করছো? কিছু করছি না। কিছু বলবেন? এত সকালে ফোন করলেন যে? সকালবেলা এসো, একসাথে ব্রেকফাস্ট করব। এখন রাখি। বলেই সোহেল ফোন রেখে দিল। ফয়সাল কান থেকে ফোন সরিয়ে একটু হাসলো। আহমেদ মেনশনের ড্রয়িং রুমে সোফায় বসে আছে ফয়সাল। সামনে সোহেল, রিমন। সকাল 8টা। নীরবতা ভেঙে সোহেল বলে উঠল, কাল বাদে পরশু শাকির আর মাহার বিয়ে। আমি চাই সেদিন। ফয়সাল সোহেলের দিকে তাকালো। সেদিন? মামা আর তোমার বিয়েও সেদিনই হবে, যদি তোমার আপত্তি না থাকে। সোহেল কথা শেষ করার সাথে সাথে ফয়সালের চোখে চোখ পড়ল। ফয়সাল তাকিয়ে আছে, চোখে বিস্ময়। ফয়সালকে তাকিয়ে থাকতে দেখে সোহেল বলে, এভাবে তাকিয়ে থাকবে নাকি বিয়ের কেনাকাটাও করবে? ফয়সাল সোফা ছেড়ে হাঁটু গেড়ে সোহেলের সামনে বসে পড়ে। মাথা নিচু করে রেখেছে। সোহেল উঠে দাঁড়িয়ে ফয়সালকে সোজা করে দাঁড় করালো। আমার মেয়ের গায়ে যেন একটি আঁচড়ও না লাগে, খেয়াল রেখো। রাখবে তো? আমার প্রাণ থাকতে পারবে না। সোহেল ফয়সালকে জড়িয়ে ধরে আর বলে, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। বাবা বলতে শেখো। ফয়সাল হালকা হাসলো। মাওয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমে প্রবেশ করে হালকা করে দরজা বন্ধ করে দিল ফয়সাল। ধীর পায়ে এগিয়ে গেল। বারান্দার দিকে মাওয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসি হেসে গলা খাকারি দিল। ফয়সালের শব্দ শুনে মাওয়া পেছনে তাকালো। পেছনে ফিরে ফয়সালের দিকে তাকিয়ে রইল। একটি সাদা শার্ট পরেছে, হাতা কনুই অবধি ভাঁজ। বাম হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। শ্যামবর্ণের সেই মুখে আজ যেন উজ্জ্বলতা ফুটে উঠেছে। এত খুশি কেন? ফয়সাল মাওয়ার দিকে একটু এগিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, সাদি মুবারক হো মিসেস মাহবিব। মাওয়ার চোখ বড় হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, বাবা মেনে নিয়েছে? ফয়সাল সরে এসে বলল,
না নিয়ে উপায় আছে? তুমি কি চাইছিলে বলো তো? ভ্রু কুঁচকে বলল ফয়সাল। আমি বিশ্বাস করতে পারছি না। ও, তার মানে রিজভি হলে বিশ্বাস করতে। মাওয়া ভ্রু কুঁচকালো, ফয়সালকে আস্তে করে চড় দিল কাঁধে। মারধর করছো কেন? কেস করে দেবো আমি। মাওয়া হেসে দেয়। ফয়সাল মাওয়াকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিল। আচমকা এমন হওয়ায় মাওয়া কেঁপে ওঠে, অপ্রস্তুত হয়ে পড়ে। ঠান্ডা লাগছে। ফিসফিস করে বলে ফয়সাল। না না না। তাহলে কাঁপছো কেন? মাওয়া ফয়সালকে দূরে সরিয়ে দেয়, দু কদম পিছিয়ে যায়। এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে ধরে কপালে হাত রেখে বলে, নিচে নিচে যায়। সবাই কি ভাবছে? বলেই মাওয়া এক প্রকার দৌড়ে চলে গেল। ফয়সাল রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে হাসলো। যত পালানোর পালিয়ে নাও, পরশুদিনের পর থেকে আর পালানোর রাস্তা পাবে না। যেখানেই যাবে ফয়সাল মাহবুব হাজির। মুখ থেকে সাদা চাদর সরে যেতেই রেজওয়ান রাব্বি মাটিতে ধপাস করে বসে পড়ল। তার আদরের নাতির এই হাল কে করেছে? কার এত বড় দুঃসাহস? একজন লোক এসে বলে, স্যার এই চিঠিটা। হাত বাড়িয়ে চিঠি নিল রেজওয়ান রাব্বি। চিঠি খুলতেই দেখলো, কি ভেবেছেন সবকিছু এত সহজ? নিজের নাতিকে সঠিক শিক্ষা দিলে এসব হতো না, না এই দিন দেখতে হতো। আপনার জন্য খারাপ লাগছে আমার, কিন্তু কি করব বলুন? আপনার নাতি কাজটাই এমন করেছে, আমার জানের গায়ে আঘাত করেছে। সে হয়তো ভুলে গিয়েছিল আগুন নিয়ে খেললে তার পরিণাম কেবলই ছাই। মাওয়া আহমদ ফয়সাল মাহবুবের রুহু, আর ফয়সাল মাহবুব তার রুহুকে অনেক ভালোবাসে। ভুল করেও যে ওর দিকে চোখ তুলে তাকাবে, তার চোখ আমি উপড়ে ফেলবো। হাত বাড়ানো তো অনেক দূরের কথা, কাফনের কাপড় আছে, সুন্দর করে বিদায় দিন। আপনার কষ্ট কমিয়ে দিলাম। আর দাফন কাজ শেষ হলে আমার বিয়েতে অবশ্যই অ্যাটেন্ড করবেন। আই হোপ আপনার মন একটু ভালো হবে। বাই। চিঠি শক্ত করে চেপে ধরল রেজওয়ান রাব্বি। রাগে কাঁপছে রিজভির লাশের দিকে তাকিয়ে বলল, যে তোমার এই হাল করেছে তার প্রতিটি মুহূর্ত আমি বিষিয়ে তুলব। মরণঘাতী যন্ত্রণা দিব আমি তাকে, আই প্রমিস। একটি ছেলে এসে ল্যাপটপ ধরে রেজওয়ান রাব্বির সামনে। স্যার সোহেল আহমদ ওই দিনের লাইভ নিউজের হাইলাইট। ল্যাপটপের দিকে তাকাতেই রেজওয়ান রাব্বির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ কি দেখছে? কাকে দেখছে? মৃদু স্বরে উচ্চারণ করলো, জিয়া গাজী। ল্যাপটপ দূরে ছুঁড়ে ফেলে দেয় রেজওয়ান রাব্বি। কাঁপতে থাকে পুরো শরীর, পাশের জিনিস ভাঙচুর করতে থাকে। এটা কি করে সম্ভব? কি করে? এতদিন আমি অন্ধকারে ছিলাম। আমাকে ধোকা দেওয়ার সাহস কি করে করলে তুমি? 20টা বছর আমি ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম। এবার আর না। 20 বছর আগে যা হয়নি, এবার আমি তা নিজের হাতে শেষ করব। যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি হবে জয়া গাজী। আমার নাতির মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। বিয়ে বাড়িতে সানায় শূন্য, প্রতিটি মানুষের আত্মনাদ, আত্মচিৎকার শুনবে তুমি। প্রস্তুত থেকো। রিমনের কথায় হেসে ওঠে সোহেল। পুরো বাড়ি হাসির কলকল শব্দে মুখরিত, চারদিকে আনন্দের উল্লাস। সোহেল আহমদের আদরের মেয়েদের বিয়ে ধুমধাম করে আয়োজন করছে। বরবেশে দাঁড়িয়ে আছে ফয়সাল আর শাকিল। সামনেই সোফায় বসে আছে সোহেল। বিগত 30 মিনিট ধরে নিখোঁজ মাহা আর মাওয়া। ফয়সালের কপালের রগ ভেসে উঠেছে। যেই মুহূর্তে এসে শুনেছে মাহা মাওয়া নিখোঁজ, তখনই ফয়সালের মুখের রং বদলে যায়। উপস্থিতি সবাই থ মেরে বসে রয়েছে। পুরো পরিবেশ স্তব্ধ, থমথমে ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে। পুরো বাড়ি সজ্জিত। যাদের জন্য এই আয়োজন তারাই নেই। দুজনকে স্নেহা শেষ দেখেছিল 1 ঘন্টা আগে। কোথায় গেল মাহা মাওয়া? হঠাৎ সোহেলের ফোন বেজে ওঠে। হুড়মুড়িয়ে ফোন রিসিভ করে সোহেল। রিসিভ করতেই ওপাশ থেকে ভারী আওয়াজ ভেসে আসে। ভেসে আসে ভয়ঙ্কর হাসির শব্দ। এই হাসি সোহেলের চেনা। সোফা ছেড়ে দাঁড়িয়ে যায় সোহেল। অস্ফুট স্বরে বলে ওঠে, কেউ? Obviously, Rezan Rabbi. How are you, me, Rehmat? Sorry, Zia Gazi. বলেই হাসলো রেজওয়ান রাব্বি। সোহেলের কলিজা কেঁপে উঠল। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল সোহেল। নিজেকে সামলে কঠোর কণ্ঠে বলে উঠল, আমার মেয়েরা
আমার কাছে। বেশ মিষ্টি দেখতে হয়েছে দুজন, একদম মায়ের মতো। আমার কাছে দুজনেই খুব যত্নে আছে। দেখতে চাও? তাহলে চলে আসো। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফয়সাল মাহমুদকে নিয়ে এসো। খালি হাতে আসলে মেয়ে না, মেয়েদের লাশ পাবে। না, ওদের কোনো ক্ষতি করবে না তুমি। আমি আসছি আমি। অপেক্ষা রইলাম জিয়া গাজী। বলেই হেসে ফোন রেখে দিল। সোহেল ফোন কেটে ফয়সালের দিকে তাকালো। রেজওয়ান রাব্বি। ফয়সাল এগিয়ে এসে সোহেলের হাত ধরে, মাথা থেকে পাগড়ি খুলে সোহেলের পায়ের কাছে রেখে দেয়। 1 ঘন্টার মধ্যে আপনার মেয়েদের আমি নিয়ে আসব, কথা দিলাম। বলে ফয়সাল বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। শাকিল সামনে এসে দাঁড়াতেই শাকিলের দিকে তাকালো ফয়সাল। তারপর দুজনেই বেরিয়ে পড়ে। দুজন বেরিয়ে যেতেই সোহেল একটু এগিয়ে আসে, চোয়াল শক্ত হয়ে আসে, গম্ভীর কণ্ঠ বলে, রুদ্র। রিমন বিস্ময় নিয়ে তাকালো। 20 বছর পর সোহেলের মুখে রুদ্র নাম শুনে রিমনের যেন প্রাণ ফিরে পেল। সেলিমও অবাক হলো। দুজনেই এসে সোহেলের পাশে দাঁড়ালো। আমার মেয়েদের আমার ফেরত চাই, আর সাথে রেজওয়ান রাব্বির লাশ। 20 বছর আগে যেটা না করে আমি সরে এসেছিলাম, সেটা এখন আমি করে এই কাহিনীর ইতি এখানেই টানবো। আমার মেয়েদের দিকে হাত বাড়িয়ে অনেক বড় ভুল করেছে, এর মাসুল তাকে দিতে হবে। সময় 1 ঘন্টা। মাথায় রাখবি, আমার মেয়েদের কানে যেন না যায় কিছু। জিয়া গাজীর নামও যেন ওরা না শোনে। আমি চাই না ফয়সালের হাত ওই পাপীর রক্তে রঞ্জিত হোক। হয়ে যাবে। এত বছর পর জিয়া গাজী কিছু অর্ডার করেছে, আর রুদ্র সেটা করবে না, এটা হয়, নিশ্চিন্তে থাক। হালকা হেসে সেলিমকে নিয়ে বেরিয়ে পড়ে রিমন। ফয়সাল আর শাকিল দুজনেই একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। অনেক পুরনো বাড়ি। ভেতরে প্রবেশ করতেই দেখলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে একটু আগে ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে। জিনিসপত্র সরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো একটি রুম থেকে কান্নার শব্দ আসছে। রুমের দরজায় তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই দেখলো মাহা মাওয়া। দুজনের হাত পেছনে বাঁধা। ফয়সাল আর শাকিল গিয়ে দুজনের হাতের বাঁধন খুলে দেয়। হাতের বাঁধন খুলে দিতেই মাওয়া ফয়সালকে আর মাহা শাকিলকে জড়িয়ে ধরলো। ফয়সাল মাওয়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে হতে হবে, না জেনে এবার কোন বিপদ এসে যায়। ফয়সালের দিকে তাকিয়ে বলে শাকিল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক না। বলেই ফয়সাল বের হওয়ার জন্য পা বাড়াতেই ফয়সালের কানে টিক টিক শব্দ এলো। ফয়সাল পেছনে ফিরে দরজার পেছনে তাকাতেই দেখলো বোম। আত্মা কেঁপে উঠলো ফয়সালের। এক হাতে মাওয়াকে জড়িয়ে নিল। আর মাত্র 20 সেকেন্ড আছে, কিন্তু 20 সেকেন্ডে কিভাবে বের হবে এখান থেকে? শাকিলের দিকে তাকাতেই শাকিল চোখ দিয়ে ইশারা দিল। মাহা মাওয়া কিছু বুঝে ওঠার আগেই ফয়সাল মাওয়ার হাত ধরে ব্যালকনি দিয়ে ঝাঁপ দেয়, সাথে শাকিল আর মাহাও। ওরা ঝাঁপ দিয়ে উঠে দৌড়াতে থাকে। কিছু দূর আসার পর ব্লাস্ট করে পুরো বাড়ি। ফয়সাল জ্বলন্ত বাড়ির দিকে একবার তাকিয়ে মাওয়াকে জড়িয়ে ধরে, আর শাকিল মাহাকে। চেয়ারে বসে আছে রেজওয়ান রাব্বি, সামনে বসে আছে সোহেল। একটি খোলা ময়দানে ওরা 4 জন। রিমন সেলিম পাশে দাঁড়িয়ে আছে। আজ আমার মেয়েদের বিয়ে ছিল, আজ আমি নিজের হাত রক্ত দিয়ে রাঙাতে চাই না, তাই বলেই নিচের দিকে তাকালো সোহেল। রেজওয়ান রাব্বির চারপাশে বোম। হালকা হেসে রেজওয়ান রাব্বির দিকে তাকালো। রেজওয়ান রাব্বি ছোটার জন্য ছটফট করছে। সোহেল উঠে দাঁড়িয়ে চেয়ারের হাতলে পা রেখে একটু ঝুঁকে বলে, না জানি আমার মায়ের কত কষ্ট হয়েছে, রেহাই দৃষ্টি তুই, আর আজ আমি দেব না রেহাই। জিয়া গাজী কে ছিল? কেউ কোনোদিন দেখেনি, তা দেখবে। আজীবন সবার আক্ষেপ থেকে যাবে। ভয়ঙ্কর এই মাফিয়াকে কেউ কখনো দেখেনি, না দেখবে। বলেই পিছিয়ে যেতে থাকে সোহেল। তারপর রিভলভার তাক করে একের পর এক শুট করতে থাকে, আর পিছনে যেতে থাকে। রিমোটের বাটন প্রেস করতে ব্লাস্টের বিকট শব্দ আসে। হালকা হেসে সেই আগুনে হাতে থাকা রিভলভার ছুঁড়ে মারে, আর গা থেকে কালো শার্ট খুলে সেই আগুনে দিয়ে দিল। রিমন সাদা শার্ট আর কোট এগিয়ে দেয়। সোহেল জ্বলন্ত আগুনের দিকে দৃষ্টি স্থির রেখে পরে নেয় শার্ট আর কোট। তারপর রিমনের দিকে তাকিয়ে বলে, দি চ্যাপ্টার ইজ ক্লোজ। ফাইনালি। বলে হাসলো রিমন। সোহেল হেসে সামনে পা বাড়ালো। এক হাতে চোখের কোণে এসে জমে থাকা পানি মুছে নিল। কিছু দূর গিয়ে দাঁড়ালো সোহেল। আকাশের দিকে একবার তাকালো।
তারপর মুচকি এসে আবারও হাঁটা শুরু করলো। মনে মনে আওড়াতে থাকে, আমি প্রতিশোধ নিয়েছি মায়া, তোমার খুনিকে নিজ হাতে শাস্তি দিয়েছি। আমি ছেড়ে দেইনি আমি। ফয়সাল আর শাকিল বাড়ি প্রবেশ করতেই সোহেল এসে সামনে দাঁড়ায়। কোনো ঝামেলা হয়নি তো? না, ওখানে কেউই ছিল না। হ্যাঁ, আমরা শুনেছিলাম কারোর সাথে হয়তো মাকে। থামিয়ে দেয় সোহেল। বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, তোমরা রেডি হয়ে নাও। স্নেহা মাহা আর মাওয়াকে রেডি করে নিয়ে আসে। ফয়সাল ভাবতে থাকে, কোথায় গেল রে জন রাব্বি, ওখানে কেন কেউ ছিল না? সোহেলের দিকে একবার তাকালো ফয়সাল। না, এই মানুষ কিছুই করতে পারে না, এ তো মাটির মানুষ। ওরা সরে যেতে রিমনের আর সেলিমের দিকে তাকালো সোহেল। হালকা হেসে বলল, থ্যাংক ইউ। রিমন আর সেলিম একে অপরের দিকে তাকিয়ে হাসলো। শরীয়ত মোতাবেক মাহা আর মাওয়ার বিয়ে সম্পন্ন হয়ে গেল। মাহা শাকিলের আর মাওয়া ফয়সালের হয়ে গেল। আজীবনের জন্য এক আকাশ সমান কষ্ট নিজের ভেতর আড়াল করে দুই মেয়েকে বিদায় দিল সোহেল। ভেতরটা ভেঙে আসলেও অতি কষ্টে নিজেকে সামলে নিয়েছে মাহা। মাওয়া খুব কাঁদছিল, যে কান্না সবার মতো নয়। একটি রুমে প্রবেশ করে মাওয়া। পুরো রুম জুড়ে ছোট ছোট হারিকেন আর ফ্লোরে গোলাপের পাপড়ি। মাওয়া রুমে ঢুকে মাথায় ঘোমটা ফেলে বিছানায় বসে। ফয়সাল এসে মাওয়া ফ্লোরের সামনে বসে পড়ে। মাওয়ার কোলে মাথা রেখে ফয়সাল। মাওয়া ফয়সালের মাথায় হাত বুলাতে থাকে। ফয়সাল বলতে শুরু করে, আমার মা আমায় গ্রহণ করেনি। আমার গর্ভে আসা নিয়ে আমার মা নারাজ ছিল। যখন আমি ধীরে ধীরে বড় হতে থাকি, মা অনেকবার অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু বাবা দেয়নি। বাবা অনেক কষ্টে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছিল। জন্মের পর মায়ের ভালোবাসা কখনোই পাইনি আমি। মা আমায় আজীবন অবহেলা করে গেছে। বাবা যখন কাজে বাইরে যেত, মা আমার সামনে পরপুরুষের সাথে। আমি ছোটবেলায় তা দেখেছি, যা আমার দেখার কথা ছিল না। মা আমাকে অনেক অত্যাচার করত, মারধর করত, যার কারণে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এরপর বাবা যখন আবারও বাহিরে যায়, সেই সুযোগে মা আমাকে রেখে অন্য লোকের সাথে চলে যায়, কারণ মায়ের চাহিদা চাওয়া পাওয়া নাকি বাবা পূরণ করতে পারতো না। আমার যখন মায়ের দরকার ছিল, তখন আমি একা একা ছিলাম। ওই মহিলা আমার জীবন শেষ করে দিয়েছে, যার কারণে নারী নামক শব্দ আমার ভিতরে ঝড় তুলে দিত। কিন্তু তুমি আমার সব ধারণা বদলে দিয়েছ। তুমি আমার সন্তানদের সাথে কখনো এমন করবে না তো? মাওয়া বিছানা ছেড়ে নিচে বসে পড়ে। কাঁদছে মাওয়া। ফয়সালের গালের দুপাশে ধরে বলে, আমি একজন বেস্ট মা হব, আমার মাম্মামের মতো। আর শুধু আপনার না, আমারও সন্তান হবে। আমি ওদের কোনোদিন অবহেলা করব না। আর বউ, বেস্ট বউ হবে না? মাওয়ার চোখে চোখ রেখে বলে ফয়সাল। মাওয়া উঠে দাঁড়িয়ে যায়। হব না, আপনার বউ হব না, না। বলে সামনে পা বাড়ানোর আগেই ফয়সাল হাত ধরে নেয়, একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। তুমি আমারই বউ, শুধুই আমার, ফয়সাল মাহবিবের। বলে গালের পাশে চুমু দিল ফয়সাল। মাওয়া চোখ বন্ধ করে নিল। মাওয়াকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল ফয়সাল। আস্তে আস্তে মাওয়ার গায়ের গহনা খুলে দিল। মাওয়ার চুল খুলে দিতেই ঘন চুল সারা পিঠ ছড়িয়ে পড়ে। পেছনে গিয়ে চুল সরিয়ে পিঠে চুমু দিল ফয়সাল। মাওয়া কেঁপে উঠল আবারও। ফয়সাল মাওয়ার কাঁধে থুতনি ঠেকিয়ে দু হাতে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আজ পালাবে না? রাস্তা কোথায়? নেই তো, আর পালালেও বেশি দূর যেতে পারবে না। আমি যেতে চাই না। চোখ বন্ধ রেখে বলে মাওয়া। ফয়সাল মাওয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর বলে, আজ এই আবছা আলোয় তোমায় কি যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার ঘুম শেষ। মাওয়া লজ্জায় মাথায় নিচু করে নিল। এতদিন শুনতাম কালো মানুষ সুন্দর বউ পায়, আজ তা দেখেও নিলাম। মাওয়া মাথা তুলে ভ্রু কুঁচকে বলে, আমার স্বামী একদমই কালো না। তাহলে? আমার স্বামী তো শ্যামবর্ণ। শ্যামবর্ণের এক ভয়ঙ্কর পুরুষ, যার হাসিতে, চাহনিতে, কথায় সবকিছুতে মায়ার চড়াচড়ি। আর আমি সেই মায়ায় বাধা পড়েছি। আমার স্বামী সবচেয়ে সুন্দর। আমি আসলেই সুন্দর। আমার সুন্দরী বউ যখন বলেছে আমি সুন্দর,
বলেই হাসলো ফয়সাল। ইস, কি হাসি! হাসবেন না, এভাবে কেউ হাসে? কেন? হাসলে কি হবে? খেয়ে ফেলতে ইচ্ছা করে। মুখ ফসকে মামার মুখ দিয়ে এমন কথা বের হওয়াতে মামা জিভ কামড়ে ধরে, চোখ খিচে বন্ধ করে নেয়। ফয়সাল কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমার খেতে হবে না, আমার খিদে মেটাও আগে। আমার খিদে মেটাতে মেটাতে শেষ হয়ে যাবে আবার খাওয়া। বলেই মামাকে বিছানার সাথে চেপে ধরে। মামা দু হাতে জড়িয়ে ধরে ফয়সালকে। আরো কিছু লাগবে নাকি? সবাই তো দেখছে আচ্ছা বেশরম। যান ঘুমাতে যান, আমিও গেলাম। মানুষের পার্সোনাল কাজ দেখতে নেই। স্বর্গসুখের ভালোবাসার সন্ধান পেয়েছে দুজনে। পুরো ঘরে যেন জান্নাতি কিরণ আর জান্নাতি সুবাসে সুবাসিত। নবদম্পতির ভালোবাসার সূচনায় প্রকৃতি যেন জ্বলে উঠল। আকাশে ভারী বিদ্যুৎ চমকালো, কঠোর বজ্রপাত, বাহিরে প্রকৃতির তাণ্ডব, আর ভেতরে এক নবদম্পতির ভালোবাসার সূচনায় মোহনীয় তাণ্ডব। একে অপরকে ভালোবাসার স্নিগ্ধ আবেশে জড়িয়ে নিচ্ছে। এই রাত যেন শেষ হবার নয়। ইস, যদি এখানেই থেমে যেত তাহলে খুব কি ক্ষতি হতো। শাকিল ওয়াশরুম থেকে বের হতেই দেখলো মাহা গহনা খুলে খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মাথা মুছে এগিয়ে এলো মাহার দিকে। এসব কি? আর কত, গরম লাগছিল তাই। আমি যে এখানে আছি সে খেলা আছে? এত খেয়াল করতে পারি না। বলেই বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো মাহা। শাকিল এসে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরলো দু হাতে। কি আমাকে গায়ে লাগে না? গায়ে লাগার কি আছে? কিছুই নেই। না তো। শাকিল আস্তে আস্তে টেবিল পর্যন্ত চলে যায়। মাহা টেবিলের সাথে ঠেকে যায়, হ্যান্ডকাপ নিয়ে মাহার হাতে পরিয়ে দেয়। মাহা অবাক হয়ে তাকিয়ে রইল। এইসব কি? আমার হাত খুলুন। শাকিল আস্তে আস্তে পিছিয়ে যায়, জানালার পর্দা টেনে দেয়, বারান্দার দরজা বন্ধ করে এগিয়ে আসে মাহার দিকে। কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাশে শুয়ে পড়ে। আপনি কি? কিন্তু কি? মাহার উপরে উঠে বলে শাকিল। উপরে উঠেছেন কেন? আজ কি জানো? না মানে হ্যাঁ আসলে। থাক, চুপসে গেলে কেন হঠাৎ? একটু ঝুঁকে বলে শাকিল। না মানে থাক, তুমি আর নিজেকে তোতলা প্রমাণ করো না। হাতের বাঁধন খুলে দিন না। কেন? প্লিজ। কিছু বলার আগে শাকিল মাহার গলায় মুখ ডুবালো আর এক হাতে মাহার হাতের হ্যান্ডক্রাফ খুলে দিল। মাহা শাকিলকে জড়িয়ে ধরে। মা গো মা, আরো শুনতে চান? এটাই ঢের। সবাই সাইড দিন, ওরা একান্তে সময় কাটাক। দুষ্টু মিষ্টি খুনসুটিময় মুহূর্ত কাটিয়ে অবশেষে শত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো ভালোবাসার নতুন অধ্যায়। এই অধ্যায় যেন শেষ হবার নয়। দুজন প্রেমিক এমন এক প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে যা আজীবন বয়ে বেড়াবে তারা। এই প্রতিজ্ঞা ভাঙবার নয়, এই প্রতিজ্ঞা হলো আগলে রাখার, আর সেটাও নিজের ভালোবাসার মানুষদের। দুইজোড়া নবদম্পতির প্রেমের সূচনায় মুখরিত পরিবেশ। দুজোড়া লাভ বার্ড নিজেদের ভালোবাসার শত বাধা বিপত্তি পেরিয়ে আজ দুই দেহ এক প্রাণে আবদ্ধ হয়েছে যারা। ভালোবাসা মারাত্মক একটি শব্দ, পেলে স্বর্গীয় সুখ আর না পেলে নরক সমান যন্ত্রণা। পরিশেষে একটাই কথা, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।